হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 4 ফেব্রুয়ারি 2025 এর ফার্স্ট শিফটে আসা জিকে এর কোশ্চেন গুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, ভারতের সংবিধানের তৃতীয় ভাগে নিম্নলিখিত কোনটি সম্পর্কে বলা হয়েছে? ভাগ মানে পার্ট আর কি। তো থার্ড পার্টে কোনটি সম্পর্কে বলা হয়েছে? আচ্ছা, আমরা যদি অপশন গুলো দেখি, অপশন গুলো কি দিয়েছে? নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতি কোন পার্টে আছে? দেখো পার্ট 4 এ আছে নির্দেশমূলক নীতি। মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্য কোন পার্টে আছে? পার্ট 4 এর এ তে আছে। নাগরিকত্ব, নাগরিকত্ব কোন পার্টে আছে? পার্ট 2 তে আছে। আর মৌলিক অধিকার, মৌলিক অধিকার কোন পার্টে আছে? পার্ট 3 তে আছে। তাহলে কোন ভাগে? তৃতীয় ভাগে কোনটি সম্পর্কে বলা হয়েছে? তৃতীয় ভাগ মানে পার্ট 3, তাহলে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, আমরা একটু দেখে নিই পার্ট 1। পার্ট 1 এ কি বলা ছিল? পার্ট 1 এ ছিল ইউনিয়ন ও তার ভূখণ্ড, এটা সম্পর্কে। সেটা কত থেকে কত নম্বর ধারা অবধি? 1 নম্বর থেকে 4 নম্বর ধারা অবধি। পার্ট 2, পার্ট 2 তে নাগরিকত্ব বা সিটিজেনশিপ সম্পর্কে বলা আছে। সেটা কত থেকে কত নম্বর ধারা? 5 থেকে 11 নম্বর ধারা। পার্ট 3 তে মৌলিক অধিকার, যেটা এই প্রশ্নে দিয়েছিল, মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে বলা হয়েছে, যেটা 12 থেকে 35 নম্বর ধারা। পার্ট 4, পার্ট 4 এ হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা নির্দেশমূলক নীতি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এটা কত থেকে কত নম্বর ধারা? 36 থেকে 51 নম্বর ধারা। আর পার্ট 4 এর যেটা পরে এসছে 76তম 72তম 42তম সংবিধান সংশোধনীতে 1976 সালে, এটাতে কি আছে? মৌলিক কর্তব্য সম্পর্কে বলা হয়েছে। 42তম সংবিধান সংশোধনী 1946 দ্বারা এটা সংযোজিত হয়েছে। আর এটা কত নম্বর ধারায়? 51 এই নম্বর ধারায় আছে। তারপরে কি বলছে দেখো, পৃথিবীর দুটি সবচেয়ে আর্দ্র স্থান কোনটি যেখানে বছরে 1080 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়? তাহলে পৃথিবীর আমরা কি জানি? পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত বা ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? মৌসিন নামে হয়। তাহলে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাতও সেখানেই হয়, মৌসিন নামেই হয়। তাহলে এখানে দেখো একটা অপশন আছে চেরাপুঞ্জি ও মৌসিন নাম। তাহলে পৃথিবীর সব থেকে দুটি বলেছে, তাহলে এই দুটোই হবে, চেরাপুঞ্জি এবং মৌসিন নামেই সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, মানে অপশন সি হবে। তারপর কি বলছে, 1919 সালের ভারত সরকার আইনের ভিত্তি তৈরির সুপারিশগুলির পিছনে মূল ব্যক্তিত্ব কারা ছিলেন? আচ্ছা, 1919 সালে ভারত সরকার আইনও বলে, ভারত শাসন আইনও বলে। 1919 সালে যখন ভারত সরকার আইন তৈরি হয়েছিল, তখন ভারতের ভাইসরয় কে ছিল? তখন ভারতের ভাইসরয় ছিল হচ্ছে লর্ড চেমসফোর্ড, এবং তখন ভারত সচিব ছিল হচ্ছে এডুইন মন্টেগু। ভাইসরয় ছিল লর্ড চেমসফোর্ড এবং সচিব ছিলেন এডুইন মন্টেগু। তাহলে এই আইন তৈরির সুপারিশগুলি কারা তৈরি করেছিল? লর্ড চেমসফোর্ড এবং এডুইন মন্টেগু। তাহলে অপশন সি হবে। আচ্ছা, এটাকে আরো কি কি বলে একটু দেখে নিই। 1919 সালে ভারত সরকার আইন সম্পর্কে আরো কি কি দিয়েছে? তৎকালীন ভাইসরয় চেমসফোর্ড ও তৎকালীন ভারত সচিব মন্টেগুর নাম অনুসারে এই আইন মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন নামেও পরিচিত। তাহলে এটাও কোশ্চেন আসে, 1919 সালের ভারত শাসন আইন কোন আইন নামে পরিচিত? তাহলে কি হবে? মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন বা বা ওই নামে পরিচিত। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, এই আইনে কি হয়? কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়। খুব ইম্পর্টেন্ট, কোন আইনের দ্বারা কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়? তাহলে 1919 সালের ভারত শাসন আইন অথবা মন্টেগু চেমসফোর্ড ভারত শাসন আইন দ্বারা কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়। আরেকটা দিয়েছে প্রাদেশিক সরকারকে স্বায়ত্তশাসন, এটা অত ইম্পর্টেন্ট না, যাই হোক। আচ্ছা, আরেকটা আইন আছে, সেটা হচ্ছে 1909 সালের আইন, সেটাকে বলা হয় মর্লেমেন্টো শাসন সংস্কার আইন। মর্লেমেন্টো শাসন সংস্কার আইন, এটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু। 1919 সালের ভারত শাসন আইন, সেটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন, আর 1909 সালের আইনটাকে বলা হয় মর্লেমেন্টো শাসন সংস্কার আইন। তারপরে কি বলছে দেখো, নিম্নলিখিত কোন উদ্ভিদকে বিশেষ সাপোর্ট ব্যবহার করে দেয়ালে ওঠার জন্য তৈরি করা যেতে পারে? মানে দেয়ালে ওঠার জন্য বা উপরে ওঠার জন্য বিশেষ সাপোর্ট লাগবে, সাহায্য লাগবে। সূর্যমুখী গাছ, লেবু গাছ, গোলাপ গাছ, কুমড়ো গাছ। দেখো আমরা সাপোর্ট বা মাচা ব্যবহার করি, দেখো কোনো বা লগা দিয়ে বা ইয়ে দিয়ে আমরা মানে গাছকে ওঠানোর জন্য। লাউ গাছে আমরা মাচা দিয়ে দিই, বা কোনো একটা কঞ্চি এরকম দিয়ে দিই। লাউ গাছ বলো, কুমড়ো গাছ বলো, পুঁই গাছ বলো, এইসব গাছগুলোকে আমরা সাপোর্ট ব্যবহার করি এদের ওঠার জন্য বা বৃদ্ধি পাওয়ার জন্য। সূর্যমুখী গাছ, এ তো গাছ, একে তো কিছু সাপোর্ট দিতে হয় না। লেবু গাছেও সাপোর্ট দিতে হয় না, মানে বড় হয়ে গেলে এরা নিজেরাই ইয়ে হতে পারবে। গোলাপ গাছেও কিছু না। তাহলে এই কুমড়ো গাছ কিন্তু সাপোর্ট ছাড়া এটা কখনোই উপরে উঠতে পারবে না। তাহলে হবে কোনটা? কুমড়ো গাছ। তারপর কি বলছে দেখো, এনবিপিডব্লিউ যাকে লৌহ যুগের সবচেয়ে বিস্তৃত মৃৎশিল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে, এর অর্থ কি? মানে এর ফুল ফর্মটা কি? এনবিপিডব্লিউ এর ফুল ফর্ম হচ্ছে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার। এনবিপিডব্লিউ এর ফুল ফর্ম নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, মানে অপশন সি হবে। তারপরে
কি বলছে দেখো, 2রা অক্টোবর 2022 মহাত্মা গান্ধীর ড্যাশ জন্মবার্ষিকী ছিল, যা গান্ধী জয়ন্তী, মানে কততম জন্মবার্ষিকী ছিল যেটা গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হচ্ছে। আচ্ছা, তার জন্য মহাত্মা গান্ধীর কবে জন্মেছে সেটা জানতে হবে। মহাত্মা গান্ধীর জন্ম কত? 1869 সালের 2রা অক্টোবর। তাহলে কত বলেছে? 2022, তাহলে 1869 থেকে 2022 পর্যন্ত কত সাল হচ্ছে? বিয়োগ করলে বেরিয়ে যাবে 2022 মাইনাস 1869, করলে কত হবে? তাহলে হচ্ছে 3, 5 আর 1, মানে 153তম জন্মবার্ষিকী পালন হচ্ছে, মানে অপশন এ হবে। আচ্ছা, আমরা যদি দেখি তাহলে কি রয়েছে, 1869 সালে 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে গান্ধীজির জন্ম। তাহলে গান্ধীজি কোথায় জন্মগ্রহণ করেন? গুজরাটের পোরবন্দরে। কবে? 1869 সালের 2রা অক্টোবর। তার পিতার নাম ছিল করমচাঁদ গান্ধী এবং তার মাতার নাম ছিল পুতলিবাই। তারপরে কি বলছে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1961 থেকে 1966 সালে প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ কি ছিল? দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল? 1951 থেকে 1956। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল 1956 থেকে 1961। আর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961 থেকে 1966। তা সেই সময় বিভিন্ন চ্যালেঞ্জ হয়েছিল। কি হয়েছিল দেখো, 1962 সালে ভারত চীন যুদ্ধ হয়েছিল। 1962 সালে হয়েছিল ভারত চীন যুদ্ধ, বা চীন আক্রমণ করেছিল ভারতকে। আচ্ছা, তারপরেও যুদ্ধ হয়েছিল। 1965 সালে ভারত পাক যুদ্ধ হয়েছিল, ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল। তাহলে এই সময় দেখো প্রায় দুটো যুদ্ধ হয়েছিল। 1962 সালে ভারত চীন যুদ্ধ হয়েছিল, 1965 সালে ভারত পাক যুদ্ধ হয়েছিল। তো এই যুদ্ধকালীন পরিস্থিতির জন্য কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ব্যর্থ হয়েছিল। তাহলে কি চ্যালেঞ্জ ছিল দেখো, অর্থনীতির উদারীকরণ, পরিষেবা খাতের ভূমিকা, ডিজিটাল প্রযুক্তির উন্নয়নের উপর জোর, না যুদ্ধকালীন ব্যয় ও সম্পদ বরাদ্দ। দেখো আমি কি বললাম, একটা কিছু যুদ্ধ হয়েছিল, তাহলে এটা কিসের জন্য একটা প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ কি ছিল? এই যুদ্ধকালীন ব্যয় এবং সম্পদ বরাদ্দই হচ্ছে প্রধান এখানে চ্যালেঞ্জ ছিল। তো আমরা একটু দেখে নিই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে। এর সময়কাল কত ছিল? 1961 থেকে 1966। এই পরিকল্পনায় কৃষির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আবার কৃষির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। তারপরে কি বলছে, ভারত চীন যুদ্ধ 1962, জওহরলাল নেহরুর মৃত্যু 1964, ভারত পাক যুদ্ধ 1965, এরা তৃতীয় পরিকল্পনার অগ্রগতিতে বাধা দেয়। তা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অগ্রগতিতে এইসব জিনিসগুলো বাধা দেয়। এই সময় প্রচন্ড খরাও হয় 1965-66 সালে। এখানে যে এই পরিকল্পনায় জিডিপি বৃদ্ধির হয়ে গেছে, জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 5.6%, কিন্তু অর্জিত হয় মাত্র, বৃদ্ধি পায় মাত্র 2.8%। তাই পরিকল্পনা কিন্তু হিসাবে ব্যর্থ হয়েছিল। তারপরে কি বলছে, সবুজ বিপ্লব অর্থনীতির কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? সবুজ বিপ্লব কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত আমরা জানি, সবুজ বিপ্লব হচ্ছে খাদ্যশস্যের উৎপাদনের সাথে। আচ্ছা, এখানে অপশন গুলো যদি দেখো, কি বলেছে, সেবা ক্ষেত্র বা সার্ভিস সেক্টর, এটা তো হবেই না। শিল্প ক্ষেত্র বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হবে না, আর্থিক ক্ষেত্র বা ফিনান্সিয়াল সেক্টর হবে না, কৃষি ক্ষেত্র বা এগ্রিকালচারাল সেক্টর। তা আমরা কি জানি, সবুজ বিপ্লব হচ্ছে খাদ্যশস্যের উৎপাদনের সাথে, মানে কৃষি ক্ষেত্রের উৎপাদনের সাথে হবে। আচ্ছা, আমরা একটু সবুজ বিপ্লব সম্পর্কে জেনে নিই। সবুজ বিপ্লবকে গ্রিন রেভলিউশন বলা হয়। সবুজ বিপ্লব কি? একটি বৈজ্ঞানিক কৃষি আন্দোলন, যা 1960-এর দশকে ভারতে চালু হয়। 1960-এর দশক বলতে 1966 এরকম টাইপের দিকে, 1966-67 সালে কিন্তু ভারতে সবুজ বিপ্লব হয়। সবুজ বিপ্লবের লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল খাদ্য উৎপাদনে অভূতপূর্ব বৃদ্ধি ঘটানো, মানে খাদ্যশস্য উৎপাদনে আর কি, বা খাদ্য উৎপাদন। সবুজ বিপ্লব হচ্ছে খাদ্যশস্য উৎপাদনে। এই বিপ্লবের ফলে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক ও উন্নত সেচ ব্যবস্থার ব্যবহার শুরু হয়। ফলে ভারতে খাদ্যশস্য উৎপাদন, বিশেষ করে গম ও ধানে ব্যাপক বৃদ্ধি ঘটে। তাহলে সবুজ বিপ্লবে কার কার বৃদ্ধি ঘটে? গম ও ধান। মেনলি হচ্ছে গমের বৃদ্ধি ব্যাপক হয়, ঠিক আছে। তার সবুজ বিপ্লবের জনক কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সবুজ বিপ্লবের জনককে নরম্যান বোরলগ, খুব ইম্পর্টেন্ট এটা। আর ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এম.এস স্বামীনাথনকে, ডক্টর এম.এস স্বামীনাথন, এটাও খুব ইম্পর্টেন্ট। আর এই বিপ্লব কোথায় কোথায় বেশি প্রভাব ফেলেছিল? পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, মানে উত্তর ভারতে বেশি প্রভাব ফেলেছিল। তারপরে কি বলছে দেখো, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মানে ইউপিএসসি, এর কথা বলা হয়েছে? দেখো, ভারতীয় সংবিধানে 315 থেকে যে 323 দিয়েছে, এখানে যে অপশন, এইখানেই পাবলিক সার্ভিস কমিশনের কথা, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা আছে। এটা সম্পর্কে আমরা একটু দেখে নিই। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে একজন সভাপতি এবং 9 জন সদস্য নিয়ে এটি গঠিত হয়। এই কমিশনের সদস্যদেরকে কে নির্বাচিত করেন, কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি নিযুক্ত করেন।
আর এদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর অথবা 65 বছর, যেটা আগে হবে। যদি 6 বছর আগে হয়ে যায় তাহলে 6 বছরেই পরেই অবসর নিতে হবে, আর যদি 65 বছর আগে হয়ে যায় তাহলে 65 বছরেই অবসর তাকে নিতে হবে। তারপরে কি বলছে, তিনি ছিলেন একজন কার্নেটিক কিংবদন্তি গায়িকা যিনি ইউরোপ, উত্তর আমেরিকা এবং জাতিসংঘের সাধারণ পরিষদে গান গেয়েছিলেন। তিনি কে ছিলেন? দেখো এখানে কে ছিল, এখানে হবে এম এস শুভালক্ষ্মী। এম এস শুভালক্ষ্মী কে? এই যে মাদুরাই ষণ্মুখবাদিভূ শুভলক্ষ্মী, ইনি হচ্ছেন এম এস শুভালক্ষ্মী। এম এস শুভালক্ষ্মী, লক্ষ্মী বা লক্ষ্মী যা আছে আর কি, এরকম বানান হবে কিছু একটা। আচ্ছা, ইনার সম্পর্কে একটু জেনে নিই আমরা। মাদুরাই সম্মুখাভাদিভূ শুভলক্ষ্মী। আচ্ছা, নামটা খুবই কঠিন, যাই হোক। সাধারণত তিনি এম এস শুভলক্ষ্মী নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন কিংবদন্তি ভারতীয় কার্নেটিক কণ্ঠশিল্পী। কার্নেটিক মানে দক্ষিণ ভারতের যে ক্লাসিক্যাল মিউজিকের সব ভাগ আছে, ঠিক আছে? দক্ষিণ ভারতের ক্লাসিক্যাল মিউজিক একরকম, কার্নেটিক মিউজিক বলা হয়, উত্তর ভারতের একরকম হিন্দুস্তানি মিউজিক বলে, এরকম সব ঘরানা আছে, নানা রকম ভাগ আছে। এবং তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম প্রতীকী ব্যক্তিত্ব। তারপরে কি বলছে, ফার্স্ট মিউজিশিয়ান টু রিসিভ দ্য ভারতরত্ন ইন 1998। তাহলে তিনি হচ্ছে প্রথম মিউজিশিয়ান যিনি ভারতরত্ন পেয়েছিলেন। ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান। কত সালে পেয়েছিলেন? 1998 সালে। তো এটাও আসতে পারে, এম এস শুভালক্ষ্মী কবে ভারতরত্ন পেয়েছিলেন? 1998 সালে। তারপরে কি, ফার্স্ট ইন্ডিয়ান মিউজিশিয়ান টু পারফর্ম এট দ্য ইউনাইটেড নেশনস, মানে ইউএন বা সম্মিলিত জাতিপুঞ্জে তিনি প্রথম ভারতীয় মিউজিশিয়ান যিনি সম্মিলিত জাতিপুঞ্জে পারফর্ম করেছিলেন। কবে? 1966 সালে। এটাও খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নেই দিয়েছিল এটা। তারপরে কি, অ্যাওয়ার্ডেড রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফর পাবলিক সার্ভিস। পাবলিক সার্ভিসের জন্য তাকে রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। কত সালে? 1974 সালে। এছাড়াও তিনি কি কি পেয়েছেন? অলসো রিসিভ পদ্মভূষণ পেয়েছেন 1954 সালে এবং পদ্মবিভূষণ পেয়েছেন 1975 সালে। তা এইগুলো এম এস শুভালক্ষ্মী কিন্তু অর্জন করেছেন। এটা খুবই ইম্পর্টেন্ট, এম এস শুভালক্ষ্মী। তারপরে কি বলছে, বার্ষিক মামল্লপুরম নৃত্য উৎসব, যার মধ্যে রয়েছে ভারতীয় ধ্রুপদী নৃত্য, ভারতনাট্যম, কুচিপুড়ি, কত্থক, মোহিনীআট্টম, ওড়িশি, ওডিসি, ওড়িশি না ওই ওডিসি বলে আর কি, ওডিসি এবং কথাকলির পরিবেশনা। মানে এই মামল্লপুরম ড্যান্স ফেস্টিভ্যালে আর কি এই সব নাচগুলো সবকিছু করা হয়। ভারতনাট্যম, কুচিপুড়ি, কত্থক, মোহিনীআট্টম, ওডিসি, কথাকলি, এই সব নাচগুলো করা হয়। এটা কোথায় আয়োজিত? দেখো মামল্লপুরম কোথায় অবস্থিত? মামল্লপুরম তো তামিলনাড়ুতে অবস্থিত। তা মামল্লপুরম ড্যান্স ফেস্টিভ্যাল নিশ্চয়ই তামিলনাড়ুতেই হবে। তো এটা সম্পর্কে একটু জেনে নি। দেখো, বার্ষিক মামল্লপুরম নৃত্য উৎসব বা অ্যানুয়াল মামল্লপুরম ড্যান্স ফেস্টিভ্যাল হলো একটি বিখ্যাত সাংস্কৃতিক অনুষ্ঠান যা প্রতি বছর তামিলনাড়ুর মামল্লপুরম বা মহাবলীপুরমে আয়োজিত হয়। তাহলে এটা প্রতি বছর হয়। কোথায় হয়? তামিলনাড়ুতে হয়। এই উৎসবে কি হয়? বিভিন্ন ধরনের ভারতীয় ধ্রুপদী নৃত্য প্রদর্শিত হয়। কি কি নৃত্য? ভারতনাট্যম, কুচিপুড়ি, কত্থক, মোহিনীআট্টম, ওডিসি, কথাকলি, এইসব নাচগুলো যেগুলো রয়েছে এইগুলো পরিবেশিত হয়, ওখানে প্রদর্শিত হয়। উৎসবটি কখন হয়? উৎসবটি সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়, মানে শীতকালে অনুষ্ঠিত হয়। আর মহাবলীপুরমের ঐতিহাসিক মন্দির ও পাথরের ভাস্কর্যের পটভূমিতে খোলা আকাশের নিচে এই নৃত্য পরিবেশনা করা হয়। তারপরে প্রশ্ন কি বলছে, দেখো প্রথম এশিয়ান গেমস ভারতের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো প্রথম এশিয়ান গেমস কবে হয়েছিল? 1951 সালে হয়েছিল। কোথায় হয়েছিল? নিউ দিল্লিতে হয়েছিল। প্রথম এশিয়ান গেমস কোথায় হয়েছিল? ভারতে হয়েছিল। ভারতের কোথায়? নিউ দিল্লিতে হয়েছিল। কত সালে? 1951 সালে। তাহলে অ্যান্সার হবে কি? নতুন দিল্লি। আচ্ছা, আর কি দেখো, প্রথম এশিয়ান গেমস 1951 সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এই প্রতিযোগিতায় 11টি দেশ প্রথম এশিয়ান গেমসে অংশগ্রহণ করেছিল, আর প্রতিযোগিতায় 6টি খেলা হয়েছিল। ঠিক আছে, তাহলে এটাও আসতে পারে, কতগুলো খেলা ছিল? 6টি খেলা হয়েছিল। মানে 6টা আলাদা আলাদা খেলা, যেমন ধরো ক্রিকেট, ফুটবল হলে দুটো হয়ে গেল, এরকম টাইপের 6টা খেলা হয়েছিল। তারপর সঙ্গীত একাডেমি থেকে মর্যাদাপূর্ণ নাট্য কলানিধি পুরস্কার জয়ী লক্ষ্মী বিশ্বনাথন কোন নৃত্যের জন্য বিখ্যাত আছেন? লক্ষ্মী বিশ্বনাথন কোন নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন? লক্ষ্মী বিশ্বনাথন হচ্ছে ভারতনাট্যমের জন্য বিখ্যাত ছিলেন। এছাড়াও আরো কি কি ভারতনাট্যম নৃত্যশিল্পী কে কে আছে দেখো, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এগুলো যেকোনো পরীক্ষায় কিন্তু আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। দেখো, রুক্মিণী দেবী অরুণডালে, পদ্মা সুব্রমণিয়াম, যামিনী কৃষ্ণমূর্তি, মল্লিকা সারাভাই, মৃণালিনী সারাভাই, টি বালা সরস্বতী, বৈজয়ন্তী মালা, লক্ষ্মী বিশ্বনাথন। লক্ষ্মী বিশ্বনাথন তো এখানেই দিয়েছিলেন। আচ্ছা, তারপরে কি বলছে, ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স অফ ইন্ডিয়া একটি অগ্রগতি পর্যালোচনা 2023 অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বহুমাত্রিকভাবে দরিদ্রের শতাংশ সবচেয়ে বেশি? তো একটা কোন সার্ভে হয়েছিল যেটা করেছিল কি, ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স অফ ইন্ডিয়া, এটা অনুসারে 2023 অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে দরিদ্রের শতাংশ সবচেয়ে বেশি? সেটার অ্যান্সার হবে দেখো দাদরা ও নগর হাভেলি এবং দমন-দিউ। বাকিগুলো হবে না। দেখো দিল্লিতে তো হবেই না, কোনোদিন দরিদ্র অত বেশি আছে দিল্লিতে তো হবেই না। চণ্ডীগড় দিল্লির কাছাকাছি, চণ্ডীগড় খুব উন্নত। এটা দাদরা নগর হাভেলি এবং দমন-দিউতে এটা
হবে। তারপর কি বলছে দেখো, মাইকেল ফ্যারাডে কবে বৈদ্যুতিক ট্রান্সফরমার এবং জেনারেটর সম্পর্কিত তড়িৎচুম্বকীয় আবেশের সূত্রটি আবিষ্কার করেন? তো মাইকেল ফ্যারাডে 1831 সালে এই তড়িৎচুম্বকীয় আবেশের সূত্রটি আবিষ্কার করেন। তারপরে কি বলছে দেখো, পরীক্ষার সময় অন্যায্য আচরণ বা অপরাধে জড়িত ব্যক্তিদের জন্য পাবলিক এক্সামিনেশনস বিল, যেটা কি অন্যায় উপায় প্রতিরোধের জন্য 2024 এর অধীনে কত জরিমানার পরিমাণ নির্দিষ্ট করা হয়েছে? মানে পরীক্ষায় অন্যায্য আচরণ এইসব রোখার জন্য বা কেউ যদি অপরাধ করে তাদেরকে রোখার জন্য একটা নতুন বিল আনা হয়েছে। তা এই বিলে কত করে, মানে কতটা জরিমানা নির্দিষ্ট করা হয়েছে? এটা হবে হচ্ছে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা মানে করা হয়েছে, মানে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, এরকম টাইপের প্রশ্ন তোমাদের হয়তো এখন আসবে না, তাই এগুলো নিয়ে অত ডিটেলসে পড়ার দরকার নেই। তারপর কি বলছে দেখো, 1990 সালে বেজিং এ অনুষ্ঠিত 11তম এশিয়ান গেমসে কোন খেলাটি অন্তর্ভুক্ত করা হয়েছিল? দেখো এরকম টাইপের প্রশ্ন আসলে কেউই পারবে না, পারা সম্ভব না। কবে এবার 1990 এসছে, পরের বারে তোমাদের বেলা আসলে 1994 সালে কি কোন খেলা অন্তর্ভুক্ত করেছে, তো এগুলো কারোর পক্ষে পারা সম্ভব না। তো এটার অ্যান্সার হবে কবাডি। 1990 সালে 11তম এশিয়ান গেমসে কোন খেলাটি অন্তর্ভুক্ত করা হয়েছিল? কবাডি। তারপরে কি বলছে দেখো, প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনা ড্যাশ সাল থেকে বাস্তবায়িত হয়েছে? তো এটাও কঠিন প্রশ্ন, এটাও পারা সম্ভব না বেশিরভাগই। তো এটা কত সাল থেকে বাস্তবায়িত হচ্ছে? এটা 2016 সাল থেকে বাস্তবায়িত হয়েছে, প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনা। তারপরে কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ট্রু, ইজ অর ট্রু? দ্য প্রজেক্টেড গ্রোথ রেট অফ দ্য ইন্ডিয়ান এগ্রিকালচারাল সেক্টর ফর ফিনান্সিয়াল ইয়ার 2022-23 was 5.5%. During the financial year 2021-22, agricultural exports of India reached to about $50.2 billion during Kharif দেখো এই প্রশ্নটাও এদের মধ্যে বলেছে, তিনটে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, তা এই তিনটে ইয়ের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এগুলো তোমাদের দিতে হবে। তা এগুলোও দেখো সব আগের বছরে 2021-22, 2022-23, তা তোমাদের 2025-এর ফেব্রুয়ারিতে এইটা পরীক্ষা হয়েছে, তা তোমাদের 2021-22-এ কি গ্রোথ ছিল না ছিল এগুলো যদি দিয়ে দেয় কারোর পক্ষে পারা সম্ভব না, তো এই প্রশ্ন করার কোনো দরকার নেই। তারপরেরটা কি বলছে দেখো, 2024 সালের আগস্টে কে সুপ্রিম কোর্টকে বিদায় জানিয়ে তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হন এবং ভারতের সুপ্রিম কোর্টে উন্নীত হওয়া নবম মহিলা ছিলেন? তাহলে তেলেঙ্গানা, এখান থেকে দেখো তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি, মহিলা প্রধান বিচারপতি, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কে হয়েছে? তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হয়েছেন হিমা কোহলি। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদেরও আসতে পারে কিন্তু, হিমা কোহলি। তো এই শিফটে তোমাদের এই 20টা প্রশ্নই ছিল। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।